শুভ সকাল। আমরা এই মুহূর্তে আছি মধ্যমগ্রামে। আমরা এখান থেকে আজকের গন্তব্যে বেরিয়ে পড়ব। কোথায় যাচ্ছি পথে স্পষ্ট হবে। এখন বাজে হচ্ছে সকাল 8:45। আমরা এবার বেরিয়ে যাব, আমাদের গাড়ি রেডি। আমরা আজ চলেছি পাথরার উদ্দেশ্যে। পাথরা পশ্চিম মেদিনীপুরের একটি অংশ, যাকে মন্দিরময় পাথরা নামে আপনারা জানেন। গাড়িতে যাওয়াটাই শ্রেয়, তার কারণ অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে। এই রাস্তাতে আমাদের সাথে আরও অনেকে যোগ দেবেন, তো সেই দিকেই আমরা এগিয়ে পড়লাম। এক্সাইটেড তো মাসি? একদম ফুল রেডি আমরা সারাদিনের জন্য। রাস্তার মসৃণতা ধরে এগোতে এগোতে শীতের সকালে, আজ কিন্তু 25শে ডিসেম্বর, ছুটির দিন। আমরা তাই আজকের দিনটাই বেছে নিয়েছি যাওয়ার জন্য। আমরা এগোতে এগোতে আপনাদের আমাদের সাথে নিয়ে যাব। এখন দাঁড়িয়েছি চা পানের বিরতি। চা খেয়ে বাকিদেরকে আমরা মিট করে আবার বেরিয়ে পড়বো গন্তব্যে। ড্রাইভার মোড অন। আমরা এখন চলেছি ব্রেকফাস্ট শার্ট আজাদ হিন্দ ধাবায়। দেখতেই পাচ্ছেন গাড়িতে মাঝে মাঝে প্যাসেঞ্জার চেঞ্জ হচ্ছে। আজাদ হিন্দ ধাবায় আমরা প্রত্যেকে মিট করছি। একাধিক গাড়ি যাচ্ছে, তো এবারে সবার সাথে আমাদের আছি তো, পুরোটা থাকবে। বেড়াতে গিয়ে পেট পুজো হবে না এমন কি কখনো হতে পারে? যেহেতু পাড়ি দিতে হবে প্রায় 141 কিলোমিটার, ফলে গাড়ির সাথে যাত্রীদের ফুয়েল লোডিং করাটাও আবশ্যক। আমাদের আজাদ হিন্দ ধাবা বেছে নেবার কারণ মূলত ভালো মানের খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, গাড়ি রাখার বড় জায়গা এবং রাস্তার উভয় পাশেই এর দুটো আলাদা অবস্থান। আমরা খাবার হিসাবে বেছে নিলাম আলুর পরোটা, টক দই, চানা ডাল আর টাটকা গরম গরম গাজরের হালুয়া। খেতে খেতে নানা গল্প, রাজনীতি, হাসির ফোয়ারা পেরিয়ে আমরা আবার রওনা দিলাম পাথরার উদ্দেশ্যে। যদিও এখন প্রায় 11টা, ফলত আর বেশি দেরি করা ঠিক হবে না। এবার আপনাদের জন্য পথের ডেসক্রিপশনটা একটু বলে দিই, কি রুটে আপনারা যেতে পারেন। তো এই বিষয়ে সম্পূর্ণ আলোকপাত আমার মেসোমশাই করবেন। মধ্যমগ্রাম থেকে বেরিয়ে যশোর রোড ধরে বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়ে, বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে ওই বালি ওই দক্ষিণেশ্বর ক্রস করে আমরা খড়গপুর হাইওয়েতে, ওটা খড়গপুর হাইওয়ে না, ওটা কি যেন একটা নাম আছে, NH 16 বোধহয়, ন্যাশনাল হাইওয়ে 16 প্রবাবলি। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে 16 ধরে নিয়েছি। ভালো চলছে। এই প্রসঙ্গে একটি জিনিস বলে রাখা ভালো, যে আপনার যে রাস্তা দিয়ে পাথরায় প্রবেশ করবেন তার প্রবেশ পথ কিন্তু এতটাই সরু। দুটো বড় গাড়ি মুখোমুখি যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আপনারা দেখতেই পাচ্ছেন পাথরার প্রথম নবরত্ন মন্দিরটি আমাদের চোখের সামনে। এবার আপনাদের সাথে আমরাও পাথরার মন্দির নগরী দেখতে শুরু করব। চলুন তবে শুরু করা যাক। ঋগ্বেদে কপিশা নদীর তীরে দেবগ্রামের উল্লেখ রয়েছে। বাংলার নবাব আলীবর্দীর শাসনকালে দেবগ্রামের নামকরণ করা হয়েছিল পাথরা। পাথরা নামটি সম্ভবত পাথরাকীর্ণ অঞ্চল থেকে এসেছে। জনশ্রুতি, আলীবর্দী খাঁর মানসাবদার ছিলেন দয়ানন্দ। তিনি ছিলেন ধর্মপ্রাণ। রাজস্বের টাকায় শুরু করেন মন্দির বানাতে। গড়ে ওঠে টেরাকোটা সমৃদ্ধ একাধিক মন্দির। আলীবর্দী ক্ষিপ্ত হয়ে আটক করেন দয়ানন্দকে। হুকুম দেন পাগলা হাতির পায়ের তলায় পিষে মারতে। বদ্ধভূমিতে হাতি নিশ্চুপ, আলীবর্দী নিস্পন্দ। দয়ানন্দ পেলেন নিঃশর্ত মুক্তি। এই ঘটনার পরেই স্থানের নামকরণ করা হয় পাথরা। পা উতরা থেকেই পাথরা। আমরা যে রংগুলো দেখি সব কৃত্রিম রং, মিশ্রণ রং। আগের যুগে যে গাছের পাতা বা রস থেকে অরিজিনালি রং তৈরি করা যেত বা তৈরি হতো, এইটা সেই আগেকার দিনের রং।
কালের গর্ভে সবই সমর্পিত হয়, পড়ে থাকে স্মৃতিরা। আজ শতাধিক মন্দিরের মধ্যে কেবলমাত্র 34টা জরাজীর্ণ মন্দির খুঁজে পাওয়া যায়। ইতিহাসপ্রেমী মোহাম্মদ ইয়াসিন পাঠান, ভালোবেসে পাঠান বাবু, একক প্রচেষ্টায় এই পাথরার ঐতিহাসিক পুনর্নির্মাণে ব্রতী হয়েছেন। যে বাদশা ফোন করেছিল, হয়তো ওনাকে ফোন করে বললো উনার বাবা, উনার উদ্যোগে এইগুলো এখন বেরিয়েছে। এবার ওইগুলো কি করে বেরিয়েছে, উনার যখন বয়স আপনার 14-15 বছর, উনার ওই সাইডে জমি আছে, উনাদের আলু চাষ হতো, বাবার সঙ্গে এসে দেখতো যে এখানে এত বন জঙ্গল বা উঁচু নিচু ঢিবি বা গাছগুলো শুধু চূড়াগুলো বেরিয়ে আছে, কি আছে একটা কৌতূহল হতো। তারপরে একদিন তারাপদ সাঁতরা হাওড়া, যিনি পন্ততাত্ত্বিকবিদ, উনি আসার পথে ওনার সঙ্গে বাজারে মিট হয়। মানে মিট হয় বলতে এই স্কুল যাচ্ছিল, সেই সময় ওনার সঙ্গে বাজারে দেখা হয়। তখন তো আর পাশে গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে আসছিল। এই পাঠানবাবুর সঙ্গে দেখা হওয়ার পর পাঠানবাবুকে তখন বলেছিল পাঠানবাবুকে যে চলো পাথরা যাবো। তখন পাঠানবাবু বলে পাথরা কিসের জন্য যাবো, না ওখানে মন্দির আছে। তখন ওনার যে কৌতূহল একটা ছিল, সেই কৌতূহল বশত উনিও আসে তারাপদ সাঁতরার সঙ্গে। এসে দেখলো তখন ওই তারাপদ সাঁতরার হাত ধরে বা ওনার কথা শুনে তখন এখানে ভাবলো যে তাহলে মন্দির এখানে আছে। এবার বন জঙ্গলগুলো তারপরে এবার বেশ কিছুদিন কেটে যায়, উনি এবার তথ্য সংগ্রহ করতে শুনে উনার কৌতূহলটা বেড়ে যায়। এবার এই মন্দিরগুলো কিভাবে সংরক্ষণ করা যাবে বা কিভাবে বন জঙ্গল কেটে সরানো যাবে, সেই সূত্রে উনি কি করেছিল যে এখানে বেশ কিছু মানে সব কাস্টের লোককে নিয়ে একটা কমিটি গড়ে তুলে, সেই কমিটি দিয়ে এখানে বন জঙ্গলগুলো ছিল বছরে একবার করে সবাইকে মিলিয়ে কেটে তুলে। এবার কেটে তোলার পরে উঁচু নিচু ঢিপিগুলো তো আর কাটা যাচ্ছে না, এবার ওইগুলোকে কাটতে হলে কি করতে হবে, উনি উনার উদ্যোগে আবার বেশ কিছুদিন পরে উনি কি করলেন, যেখানে আবার সবাইকে একসঙ্গে করে একত্রিত করার পরে যেখানে একটা কিছু করতে হবে, এখানে যদি একটা দুর্গাপূজা আমরা শুরু করি তাহলে এই উঁচু নিচু ঢিপিগুলো কেটে তোলা যাবে। সেই সূত্রে এখানে 100 না 150 জনের একটা কমিটি গড়ে তুলে ওই কমিটির সব মেম্বারকে নিয়ে এখানে উঁচু নিচু ঢিপিগুলো কিছুটা কেটে তুলে। এবার প্রতি বছর কি হয়, ওই পুজোর সময় ওই উঁচু নিচু ঢিপিগুলো জঙ্গলগুলো পরিষ্কার করা হয়, এই সূত্রে কিছুটা সংরক্ষণ হয়। তারপরে উনার উদ্যোগে উনি দেখলেন যে এইগুলোকে আমরা তো পার্সোনাল ভাবে সংরক্ষণ করা সম্ভব নয়, এইগুলোকে একটা সরকারের হাতে তুলে দিতে হবে। এবার বেশ কিছুটা তখন বেরিয়ে আসার পরে উনি কি করেছিল, অনেক মিনিস্টারকে ধরে, যখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী থাকে উনি সেই সময়টা এইগুলোকে সেন্টারে অফ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার পরে বাকিটা কিছুটা কেটে নামানো হয়েছে। এখনো আমাদের এই যে মাটিকে যদি 5 ফুট 6 ফুট কেটে তোলা যায় আমাদের পুরোটাই ঠিক পারিয়ে আসবে। মোহাম্মদ ইয়াসিন পাঠান বাংলার ইতিহাসে এক অসামান্য উজ্জ্বল নাম। তার একক প্রচেষ্টার ফলেই নবরত্ন মন্দির, পঞ্চরত্ন মন্দির, দুর্গা দালান, কাছারি মহল, রাসমঞ্চ, কালাচাঁদের দালান ঘর, পঞ্চশিব মন্দির, দুর্গা মন্দির, এই সমস্ত বিষয়ে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। কেমন লাগছে সবার? বাহ, এটা কি মানে কি এক্সপ্রেশনলেস, বাক্য হারাম। বুঝতে পেরেছি। তোমার টের পাচ্ছেন ওরা হারিয়ে খাচ্ছে না, কি হারিয়ে আবার কি। চলো, আমরা এসে পৌঁছেছি দুর্গাবাড়ির দালানে। এটি বন্দ্যোপাধ্যায়দের নির্মিত। এখানে বিভিন্ন রকম বিভিন্ন প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়। এটি জমিদার বাড়ির কাছারি মহল ছিল বলে ধরে নেওয়া যেতে পারে, যদিও আজ প্রায় কিছুই অবশিষ্ট নেই। ইনসেটে সকলের সমবেত প্রচেষ্টায় যে সকল ভিডিও আমরা পেয়েছি সেগুলো দেখাচ্ছি। তবে কিছু জিনিস বলা প্রয়োজন, যে অত্যন্ত পরিতাপের বিষয় যে সরকারি উদাসীনতা এবং জমি অধিগ্রহণ করে খনন চালাতে গিয়ে বহু গ্রামবাসীরা চাষাবাদের জমি হারিয়েছেন, কিন্তু তারা কোনো কম্পেনসেশন আজও পাননি। ফলে আমরা তাদের ক্ষোভের আঁচ পেয়েছি বহু ক্ষেত্রে। আপনারা আসলে গাড়ি করেই আসবেন, গাড়ি নিয়ে আসবেন। যে যা রাস্তা বা যত ভেতরেই যে অঞ্চলটি রয়েছে মেদিনীপুর স্টেশন বা অন্য জায়গা থেকে NH-16 ধরে আপনার পুরো রুটটাই আপনাদের দেখাবো। সেই রাস্তায় আসতে গেলে আপনার গাড়ি ছাড়া আসা কিন্তু ভীষণ সমস্যার। এখন আমরা দাঁড়িয়ে আছি কাঁসাইয়ের পাড়ে। সাধারণত আমরা পাথরা থেকে বা পাথরা যে মূল মন্দির চত্বর সেখান থেকেই আমরা মূলত কাঁসাই নদীটাকে দেখে থাকি, কিন্তু আমরা এসেছি একটু অন্য জায়গায় বলতে একদম গ্রামীণ পথ ধরে
গ্রামের মানুষের সাথে কথা বলতে বলতে, যদিও সেটা আমরা ভিডিও করিনি, তার কারণ যেহেতু এরা ক্যামেরার সামনে অতটা স্বচ্ছন্দ নন, তাই আলাদা করে ওনাদের তুলিনি। কিন্তু ওনাদের সাথে কথা বলতে বলতে আমরা ওই গ্রামীণ পথ ধরে এসেছি। এখানে সাধারণত ট্যুরিস্টরা আসে না, তাই ওরাও বারবার বলছিল যে আপনারা ওই গ্রামের মানে মন্দিরের দিকে যাবেন কিনা, কিন্তু আমরাই বললাম যে আমরা এখানে ইচ্ছাকৃতভাবে এসেছি যে এখান দিয়ে একটু আমরা কাঁসাই নদীকে একটু দেখাবো। দূরে কোথাও পিকনিক হচ্ছে, ডিজে মিউজিক বাজছে জোরে জোরে, আর আমরা তার উল্টো পাড়ে দাঁড়িয়ে আছি। বললামই যে গ্রামীণ পথ ধরে এসে এখানে পৌঁছেছি। আর এখানে একটু দেখলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজির চাষ হচ্ছে। এর আগেও আমরা দেখে এসেছি যে টাটকা সবজি বিক্রি হচ্ছে, ছোট্ট বাজার রয়েছে, কিছু ফুল বিক্রি হচ্ছে, ফুলের আড়ত রয়েছে সেখানে। যদিও ফুলের বাগানটা কোথাও আমরা এখনও ফুলের চাষটা কোথায় হয় সেটা আমরা এখনও দেখতে পাইনি। এই জায়গাটায় এসে সত্যি খুব ভালো লাগছে, পুরো জমিটা জুড়ে বিভিন্ন রকমের চাষ হচ্ছে, খুবই ভালো লাগছে। আর একদম শান্ত, টুরিস্টরা যেহেতু কেউ নেই, আমরাই শুধু এখানে দুজন দাঁড়িয়ে আছি, আর দূরে গ্রামীণ কিছু চাষিরা চাষ করছেন, যে যার নিজের মতো কাজ করছেন। ফলত একদমই অন্যরকম একটা অভিজ্ঞতা, ভালো লাগছে। এবং সময় যদি দেখেন, সময় কিন্তু এখন মাত্র 3:15, কিন্তু আকাশের বেলা বাড়ার যে লক্ষণ সেটা কিন্তু দেখলে মনে হবে বিকাল হয়ে গেছে। সেটা মেঘলা আকাশের জন্য হতে পারে। এখানে আসলে প্রচুর পাখি দেখতে পাবেন যদি ক্যামেরা সঙ্গত করে আপনার, এবং পাখি ভাগ্য যদি আপনার থাকে তাহলে পাখিটিও দেখতে পারবেন। এসে গেছে রিসর্টে, ওরা আর কিছু দেখেও নি ওখান দিয়ে, কারণ কি এখন ওখানে পিকনিক সব শেষ হয়েছে, সব মাতালদের ভিড়। এখানেও খাবারের জন্য ডাক দিচ্ছে না, চলো। আমরা আতিথেয়তা গ্রহণ করেছি পাঠান বাবুর, অর্থাৎ মোহাম্মদ ইয়াসিন পাঠানের বাড়িতে, যিনি আজকের এই পাথর পুনঃরূপকার। আপনারা চাইলে তার এখানে থাকতে পারেন। থাকা এবং খাওয়ার বন্দোবস্ত ওনারাই করে থাকেন। ওনার পুত্র বাদশাদা, তিনিও ভীষণ অতিথি বৎসল। সমস্ত যোগাযোগের ডিটেলস আমি এখানে দিয়ে রাখলাম। আপনারা যারা বাংলা সংস্কৃতি রক্ষার কাজে এগিয়ে আসতে চান, তারা দয়া করে পাঠানবাবুর সাথে যোগাযোগ করবেন। এবার আমাদের ফেরার পালা। আমরা বেরিয়ে পড়ব যে যার গন্তব্যে। পথে আমরা ভেবে রেখেছি যে বিকালের টিফিন খেতে এসে কোথাও একটা দাঁড়াবো। আমরা বিকালে চায়ের জন্য নেমেছি শেরি পাঞ্জাব। এখন চা হবে, তারপর ফেরা। তাহলে এখান থেকে এখন আলাদা আপাতত পথ সবার। মন খারাপ, আবার দেখা হবে। খুব ভালো লাগলো, খুব ভালো সময় কাটালাম, ভীষণ ভালো লাগলো, খুব এনজয় করেছি, খুব আনন্দ করেছি, খুব ভালো। স্নেহা, শুভ, অরিন্দম, মহুয়া, তুলি, রঙ্গন, অর্ণা, সঙ্গ, সবাই মিলে আবার অপেক্ষায় রইলাম, আবার এইবার দিন গুনছি সঙ্গে। আর সঙ্গে করে স্নেহা, শুভ ব্লগ আমাদের আরো আনন্দ দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হবে আগামী পর্বে খুব তাড়াতাড়ি।